শনিবার ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডাক্তার নীলকমল বর্মন স্যার। আলোচনার বিষয় হলো ইউরোলজি পার্ট 3। না, নমস্কার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো সেকেন্ড ফেজে এসে আমরা ইউরোলজি নিয়ে এর আগে দুটো দিন আমরা আলোচনা করেছি। আজকে ইউরোলজির থার্ড পার্ট। তো যেভাবে আগের দিনগুলো আলোচনা করেছিলাম, যদি শুধু নামগুলো বলি তাহলে আমরা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে বলেছিলাম। আমরা কিডনি স্টোন নিয়ে যথাসম্ভব একটু আলোচনা করেছিলাম, এবং ব্লাডার কন্ট্রোল ইস্যু যেটা, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে খুব গুরুত্বপূর্ণ এমন একটা বিষয় যেটা প্রত্যেক দিনই আমরা কম বেশি চেম্বারে পেয়ে থাকি, যারা একটু ওল্ড এজ পার্সনদের ট্রিটমেন্ট করে থাকি। আসলে দেখুন, হোমিওপ্যাথিতে আমরা সব ধরনের চিকিৎসা করতে হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখেছি এক একজন চিকিৎসকের কাছে এক একজন রুগীর একটু বেশি ভিড় হয়। আসলে হয়তো তিনি সেই দক্ষতাটা দেখিয়েছেন দীর্ঘদিন ধরে, চিকিৎসকরা তার উপরে নির্ভর করছেন, কেউ চাইল্ডের উপরে ভালো কাজ করছেন। আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে হোমিওপ্যাথি মানে হচ্ছে শিশু এবং মহিলাদের, সেখানে মহিলাদের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে আমরা দেখি। সেই সঙ্গে সঙ্গে এটাও সত্য, যখন আমরা ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে উঠি কোনো একটা ফ্যামিলির, বা মানুষরা যখন একটা অপারেশন থেকে বাঁচতে দিশেহারা অবস্থায় যখন হোমিওপ্যাথদের খোঁজ করেন, তখন আমাদের মতো একটু যাতে চুলটুল পেকে গেছে আর কি, আমি এই কথা বলতে চেয়েছি, তাদের উপরে একটা নির্ভরতা যেন তাদের একটু বেশি থাকে। যেহেতু তিনিও একজন বয়স্ক মানুষ, তারা মনে করেন যে এই বয়স্ক ভদ্রলোকের কাছে গেলেই বোধহয় আমরা অন্তত আমরা মন খুলে সমস্ত কথা বলতে পারবো, বুঝাতে পারবো, বা তিনি আমাদের সমস্যাটা বুঝবেন। যার জন্য এটা সত্য যে আমি কম বয়সে যখন এই ধরনের ওল্ড এজ ট্রাভেলস নিয়ে যতটা রুগী না পেয়েছি, এখন কিন্তু আমি এই ধরনের বিভিন্ন রুগী পাই। আসলে রুগী হয়তো অন্য কোনো কারণে একজন এসেছেন, যেহেতু দেখলেন একটু নির্ভর করে গেল, তখন হ্যাঁ আমার বাবা আছেন, এই ব্যাপার আছে, আপনাকে কি তার কাছে নিয়ে আসবো, দেখিয়েছিলাম, তারা তো একটা অপারেশন করতে বলছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা বহুল একটা চরিত্রের মানুষগুলোকে আমরা কিন্তু এই বয়সে এসে পাই। তাদের ভিতরে আলজাইমার পাই, তাদের ভিতরে সাইকোটিক না সাইকিয়াট্রিক প্রবলেম পাই। তার সাথে সাথে যখন আমাদের এই বিশ্বস্ততা অর্জন করে, তখন কিন্তু আমরা এই ধরনের রোগীর প্রোস্টেটের উপরে বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু পেশেন্টের আমরা আমাদের সাথে আলোচনা করি, এবং আমরা নির্দ্বিধায়, একদম পরিষ্কার বলছি, নির্দ্বিধায় আমরা সেই জায়গাগুলোকে উত্তরিত করতে পারি, যদি না সেটা একটা ক্যান্সারের জায়গায় পৌঁছে গিয়ে থাকে। প্রোস্টেট ক্যান্সার নিয়ে পরে বলবো, আগে যে জিনিসটা আমি বলে নিতে চাইছি যে ইউরোলজির আরেকটা জায়গা হচ্ছে একটা প্রোস্টেটের সমস্যা। জেনারেলি আমরা যে জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে বয়স 50 পার হলে অধিকাংশ মানুষের মধ্যে একটা প্রোস্টেটের সমস্যা দেখা দেয়। দেখা যে যাবেই আমি সে কথা বলছি না, কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি। তারা আপনার কাছে কি নিয়ে আসবে? তারা আপনার কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসবে যে ডাক্তারবাবু, পেচ্ছাপে একটু সমস্যা দেখা দিচ্ছে, হতে হতে আটকে যাচ্ছে, বা গিয়ে দাঁড়াচ্ছি বেশ কিছুক্ষণ পরে শুরু হচ্ছে। কি হয়তো বলবে যে পেচ্ছাপ কিছুটা হয়ে গেল, অনেকক্ষণ পরে দেখা যাচ্ছে আবার একটুক্ষণ পেলো। কেউ বলবে যে শেষের দিকটা যেন আর থামতেই যাচ্ছে না, হচ্ছে হচ্ছে, খুব ফ্লোগুলো কমে আসছে। এবং আপনি যখন রিপোর্ট করাবেন দেখবেন ইউরোফ্লোমেট্রি বলে একটা আছে, ইউরোফ্লোমেট্রি একটা টেস্ট করানো হয়। অর্থাৎ একটা স্বাভাবিকভাবে একজন পরিণত প্রাপ্তবয়স্ক মানুষ পেচ্ছাপ করলে তার কতটা ডিস্টেন্স, যত তার ফ্লোটার একটা গ্রাফ তৈরি করা হয়। এ থেকে আমরা সেই ইউরেথ্রার পরিস্থিতি আমরা জানতে পারি, এবং সেটা কতখানি আজকে প্যারালাইজ ঠিক বলবো না, অনেকটা ইনঅ্যাক্টিভ একটা ব্যাপার তো থেকে যায়। এখন একটা জায়গা পেচ্ছাপ করা মানে পুরুষদের ক্ষেত্রে কিছু যার যে দূরে পড়বে, সেটা যদি তার একটু বয়স্ক হয়ে যায়, তার যদি লিঙ্গের শিথিলতা খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু আর সেই ইউরোফ্লোমেট্রির সে কিন্তু রেসপন্সটা করতে পারে না। এটা একটা সমস্যা। বলছে সে ফোঁটা ফোঁটা পড়ছে, ঠিক মতো যদি বসে না করতে পারি, কোনো কারণে তো দাঁড়িয়ে পড়লাম, আবার একটু দেখা দিল কাপড় চোপড় হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের যুক্তিবাদী কতকগুলো কথা, যুক্তিবাদী আমি বলছি, সেটা তাদের জীবনে ঘটে বলেই কিন্তু তারা বলছে। তার মূল কারণ থেকে যাচ্ছে যে ব্লাডার
উইথ যে পেনিস বা আমরা যে ইউরেথ্রা বলবো, সেটা একটা ইনঅ্যাক্টিভিটির একটা ব্যাপার থাকছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে, যখনই বয়স 50-এর আশেপাশে বা বেশি, আমরা কিন্তু অতি অবশ্যই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিয়ে আমরা কিন্তু তাকে একটাবার অন্তত কি বলবো, যে ইউএসজি, লোয়ার অ্যাবডোমেন, গোটা ফুল অ্যাবডোমেন করাতে পারলে ভালোই। এই জন্য আমি সবসময় ফুল অ্যাবডোমেন লিখি, কারণ খুব কম বয়সে আমি একবার খুব ঠকে গেছিলাম। এটা একটা গল্প নয়, এটা জানতে হবে যে কিসের জন্য মাত্র 200 কি 250 টাকা বাঁচাতে গিয়ে আমরা যাতে ভুলটা না করি। কারণ আপার পার্ট নিলে তারা নিচ্ছে 1000 টাকা। তো দেখা যাচ্ছে 200 টাকা বাঁচাতে গিয়ে কিন্তু আমি এক সময় খুব, মানে কি বলবো, বোকামির পরিচয় দিয়ে ফেলেছিলাম, যে আমি লিখেছি লোয়ার অ্যাবডোমেন, কি বলবো, ইউএসজি। কিন্তু মানে গোপনে তলে তলে এটাই বললাম, সমস্ত রোগের বহিঃপ্রকাশ কিন্তু লক্ষণ দিয়ে প্রকাশ পায় না। এটা আমরা যারা প্র্যাকটিস করে বুঝতে পাই। তার অ্যাকচুয়ালি গল ব্লাডারে স্টোন এসে গিয়েছিল, স্যার, কিন্তু কোনো প্রকার মানে সাইলেন্ট অবস্থায় ছিল, কোনো প্রকার ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অ্যাসিডিটি এমন কোনো কিছু ছিল না যে আমি মনে করতে পারি যে ভদ্রলোকের যে গল ব্লাডারে কোনো ট্রাবলস থাকতে পারে। তো যথারীতি লোয়ার অ্যাবডোমেন লিখেছি, আর লোয়ার অ্যাবডোমেন লিখলে তারা কিন্তু কখনো ওই গল ব্লাডারটাকে বা লিভার রিজনটাকে কিন্তু কাউন্ট করে না। হয়েছে, খুব ভালো ব্যাপার। আমারটা যখন সেরে উঠছে না বা কোনো একটা কারণে ওনাকে দ্বিতীয়বার, মানে আমি যখন ফেল হলাম, আর এক ডাক্তারবাবুর কাছে গেছেন, উনি কিন্তু হোল অ্যাবডোমেন লিখলেন এবং তাতেই ধরা পড়লো যে তার গল ব্লাডারে স্টোন আছে। তাহলে এই যে আমি সামান্য পয়সা বাঁচাতে গিয়ে রুগীর অথবা নিজের বোকামির জন্য এমন একটা ভুল করে ফেলেছিলাম, আমি ভুল এটাই বলছি যে চিকিৎসক হিসেবে আমার কিন্তু এই ভুলটা করা উচিত হবে না, কখন আমরা কখনো যেন না করি। তো তখন দেখা যায় যে তার গল ব্লাডারে কিন্তু স্টোন হয়, এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু তারা বড় লোক বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে রীতিমতো মানে কি বলবো সচেতন, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটাকে মানে গল ব্লাডার স্টোনটাকে তারা অপারেট করে বের করে দেয়। তো সেখান থেকে আমি এটা শিক্ষা নিয়েছিলাম যে এই জায়গাগুলো থেকে আমার কিন্তু অনেকখানি বুঝতে হবে। তারা হয়তো আমার কাছে এসেছে, আমি ভাবছি যে কম খরচা হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা আমি প্রত্যেককে বলবো, বিশেষ করে জুনিয়রদেরকে আমি বলবো যে কখনো যদি ইউএসজি দিতেই হয়, শুধু আপার অ্যাবডোমেন দিলাম, দেখা গেল তার প্রোস্টেটের এনলার্জমেন্ট আছে বা অন্য কোনো সমস্যা আছে, বা শুধু লোয়ার অ্যাবডোমেন দিলাম কিন্তু আপার অ্যাবডোমেন তার বেশ কিছু সমস্যা থেকে গেছে, এই ভাগটা যদি আমরা না করে অ্যাজ এ হোল দিয়ে দিই, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আশা করি যারা জুনিয়র আছেন তারা ব্যাপারটাকে ভেবে দেখবেন। সিনিয়রদেরকে বলছি না, কারণ তারা এই ব্যাপারে যথেষ্ট সাবলীল এবং তারা আমার মতো এই বয়সে এসে নিশ্চয়ই হোল অ্যাবডোমেনই করতে দেন, এটা আমার বিশ্বাস। তো প্রোস্টেটের ব্যাপার নিয়ে যদি ভাবতেই হয়, 50-এর ঊর্ধ্বে যাদের, আর কি দেখবো আমরা, যারা একটু ওবেটিক, যাদের একটু স্থূলকায়, তাদের দেখবেন সাইমান্টেলিয়াসলি যেরকম ফ্যাটি লিভারের একটা সমস্যা এখন তো খুব কমন জিনিস। আমি জানি না ফ্যাটি লিভারকে এখন মানুষ রোগের মধ্যে ফেলবে কি না, আমি তখন রোগের মধ্যে আর ফেলি না, কারণ তাদের ফুড হ্যাবিট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে, অ্যালকোহলিক হ্যাবিট এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তাদের লাইফস্টাইল আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে, ওটা যেন একটা খুব কমন জিনিস। ফার্স্ট গ্রেড ফ্যাটি লিভারটা খুব সাধারণ জিনিস হয়ে আজকে দাঁড়িয়েছে। যদি সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেড হয়, তখন কিন্তু সেটা চিন্তার বা সেটা একটা সমস্যা ভুল জায়গায় আমাদেরকে নিয়ে যায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে যে সকল ওবেটিক পেশেন্ট আপনার কাছে আসছে, যদি তার ইউএসজি করাতেই হয়, হোল অ্যাবডোমেন করুন, তাতে দেখা যাবে যে আমরা অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে আমরা সেটা জেনে যেতে পারবো। এবার আজকের আজকের একটি কেস নিয়ে আজকে উঠলো কেন, তার কিডনি স্টোন আছে, আগের যে সাইজগুলো কমে এসেছে, দুটো বোধহয় বেরিয়ে গেছে, একটু আধটু ব্লিডিং হয়েছিল। তো সেখানে পোস্ট রেসিডুয়াল ভ্যালু 10 লেখা আছে, 10 ml। তার পাশে একটা ছোট্ট করে কথা লেখা আছে, ওটা আমি পরে বলছি। তো কোনো এক, রুগীরা তো প্রচন্ড সত্যবাদী, মিথ্যাবাদী, চালাক, সবকিছু জানবে, সব নেট ফেট ঘেটে সবকিছু করে ফেলে, জেনে যায়। তো আমাকে বললেন, ডাক্তার এখানে একটা বিরাট ব্যাপার রয়ে গেছে। আমি বলি, কি ব্যাপার রয়ে গেছে ভাই? আমি তো ঠিক বুঝতে পারছি না তুমি কোন কথাটা বলছো। ছেলেটার বয়স 32 বছর, কিডনি স্টোন নিয়ে আসে। তো সেখানে পোস্ট রেসিডুয়াল ভ্যালু লেখা আছে 10 ml।
আমি বললাম হ্যাঁ 10 ml আছে, তো কি হয়েছে, এটা তো খুব সাধারণ জিনিস, আপনি কি একটা ব্লাডার ভিতর থেকে সমস্ত ইউরিন কি এক্সপাল করে দিতে পারবেন, বের করে দিতে পারবেন? বলছে না, আমাকে তো একজন ডাক্তার বা ডাক্তারবাবু বললেন যে এখান থেকে কিন্তু তোমার পচন শুরু হতে পারে। আমি বললাম কি ধরনের পচন ভাই, ঠিক ভাষাটা এরকম একদম পচন। তাই বললাম যে উনি ডাক্তারবাবু না জাস্ট একজন তোমার শুভানুধ্যায়ী? বললো না ডাক্তারবাবু। পরে প্রশ্নটা আসেই, মানে আমি সার্জেন পর্যন্ত পৌঁছতে সাহস পাইনি। আমি বললাম তিনি হোমিওপ্যাথ না এলোপ্যাথ? না, বলছেন না উনি তো এলোপ্যাথ। আবার যে একটু চিন্তা হয়ে গেল, যা বাবা আমি কি কোনো ভুল করছি? বললাম না ভাই, আমি তো কোনো ভুল বলছি না। 10 ml তোমার 50 ml এর কাছাকাছি, 40-50 ml পোস্ট রেসিডুয়াল ভ্যালু তোমার থাকতেই পারে। তারপরে একটি কথা লেখা আছে ইনসিগনিফিক্যান্ট। তখন তারই মোবাইল নিয়ে আমি তাকে বললাম যে বাবা তুমি ইনসিগনিফিকেন্ট কথাটার মানেটা নিজে তুমি দেখো, কারণ রুগীর ভিতরে কিন্তু আশ্বস্ত করতে হয় যে আপনি জিনিসটা জানেন, সেই ডাক্তারবাবু যেটা বলেছেন তার জন্য বলেছেন, তার জন্য মানে তার নার্সিং হোম আছে সেই জন্য বলেছেন। আমি সেটা কেন বলবো, আমি আমাদের মতো করে বলবো। আমাদের হোমিওপ্যাথিতে ভাই ধীরে সুস্থ ওষুধ খাওয়া, তুমি ভালো থাকবে, এই পদ্ধতি অবলম্বন করে আমি তখন তাকে বললাম যে তাহলে ইনসিগনিফিকেন্ট কথাটার মানেটা কি দেখলো? সেখানে লেখা আছে তুচ্ছতা, যেটা গ্রহণযোগ্য নয়, খুব স্বাভাবিক জিনিস, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো শব্দ সেখানে পরপর লেখা আছে। আমি বলি, তো বাবা তুমি তাহলে দেখলে যে তোমার যেটা 10 ml পোস্ট রেসিডুয়াল ভ্যালু যেটা আছে সেটা কিন্তু খুব সামান্য, এবং সেটাকে ওরা তাচ্ছিল্য করতে বলছে, ইগনোর করতে বলছে যে এটার কোনো মানেই হয় না, যেহেতু কম্পিউটারাইজড একটা পদ্ধতিতে তারা দেখেছে কতটা ইউরিন তোমার জমা আছে সেটা বলে দিচ্ছে। কিন্তু তুমি ভেবে রেখো বা তুমি জেনে নাও, এটার সাথে কিন্তু আপাতত বলি, কারণ 1 মাস পরে 2 মাস পরে কি হবে আমরা কিন্তু কেউ জানি না, কারণ এইটা খুব বলা খুব মুশকিল, সেই জন্য আমি খুব পিঠ বাঁচিয়ে বলছি আপাতত ভাবে তোমাকে এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। এসেছিল কিডনি স্টোনের, কিন্তু যেহেতু প্রোস্টেটের ব্যাপারটা থাকে সেটা সেই যাই হোক, এই ব্যাপারটা রয়ে গেল। এবার প্রোস্টেটের মেজারমেন্ট যদি আমরা একটু আলোচনা করি ফিজিওলজির উপরে, তাহলে আমরা জানবো যে 432 অর্থাৎ 4 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার হচ্ছে এটার একটা গড়পড়তা সাইজ। ওজনের কথা যদি বলি তাহলে 20 থেকে 25 গ্রাম, যদি 40 গ্রাম পর্যন্ত কোনো ডিস্টার্ব করে না। তবে যে সকল প্রাপ্তবয়স্ক ভদ্রলোকের এই প্রোস্টেট নিয়ে প্রচন্ড সত্যি সমস্যা হয় তাদের দেখেছি 80, 85, 90 গ্রাম পর্যন্ত কিন্তু তাদের ওয়েট উঠে যায়। যখন একটা কথা মাথায় রাখতে হবে, যখন এতটা হাইপারট্রফি, এতটা যখন প্রোস্টেট এনলার্জমেন্ট, তখন কিন্তু আমাদেরকে আনুষঙ্গিক অন্যান্য তার কি কি রোগ আছে এবং এইখান থেকে আমি কতটা কমাতে পারবো শুধু নয়, আমি যদি ঠিকমতো কমাতে না পারি রুগীটি অন্য কোন রোগে আক্রান্ত হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, ভেবে নিতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো অতটা ভাবতে পারতাম না, ছোট মানে যখন আমরা 1 বছর 2 বছর 3 বছর প্র্যাকটিস করছি তখন সেরকম ভাবে রুগী পাইও নি এটাকে। এখন কিন্তু যদি দেখা যায় একটু এনলার্জমেন্ট আছে এবং পাস হিস্ট্রিতে বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি দেখি তার কোনো প্রকার ফ্যামিলির খুব রিলেটেড, যাদের খুব বাবা মা পিসি মামা কাকা জ্যাঠা যদি কারো ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে সেখান থেকে কিন্তু সেটা যেখানে ক্যান্সার হোক, প্রোস্টেটের হোক বা লাঙে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় হোক, যেটা করা উচিত বলে আমি মনে করছি, আমি সেটাই বলছি, আপনারা চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন, কারণ যুক্তি দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে হয় অনেক সময়, আবার কখনো কিন্তু ব্লাইন্ডলিও চলতে হয়, দুটোই কিন্তু মানতে হয়। কখনো ব্লাইন্ড হয়ে সবাই যেটা মেনে এসেছে, আবার কখনো দেখা যাচ্ছে প্রকৃত যুক্তি দিয়ে সবাই মেনে এসেছে, কখন সেটা হচ্ছে রাফলি সমস্ত রোগীর ক্ষেত্রে। আর যুক্তি দিয়ে যুক্তিবাদীকে আমরা কখন হব, যখন আমার নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে আমি কোন কোন লক্ষণগুলো পাচ্ছি কোনটা পাচ্ছি না সেই সকল ক্ষেত্রে। সেখানে কিন্তু একবার পিএসএ, প্রোস্টেটিক অ্যামরালজিক, যেটা অ্যাসেসরি নাকি, আমি ঠিক এর মধ্যে নামটা আমি মনে করতে পারছি না, পিএসএ আমরা কিন্তু একবার দেখে নেব যে তার কতটা আছে। যদি 4-এর একটু মাত্রাতিরিক্ত হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে তারও শরীরের মধ্যে একটা ক্যান্সারাস ফর্ম, আমি জার্ম বলবো না, ক্যান্সারাস তো জার্ম হয় না, অনেকে ভুল করে জার্ম বলে ফেলে, ক্যান্সারাস সিচুয়েশন বা সেই রকম কোনো টেন্ডেন্সি বা ট্রিট আছে কিনা আমাদেরকে কিন্তু একটুখানি বুঝতে হবে, সেটা প্যাথোলজির মাধ্যমে। আর আমরা হোমিওপ্যাথিতে কি বুঝবো, আমাদের মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাকে উপলব্ধি করতে হবে, আমাকে বুঝতে হবে যে এই পেশেন্টটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে বা ম্যালট্রিটেড অবস্থায় থাকে, অথবা যদি আমরা হোমিওপ্যাথরা আত্মঘাতী হয়ে, ঠিক এই কথাটাই বলছি, যদি তাকে সাপ্রেসড করে দিই,
যদি সেটাকে রোগটাকে উল্টোপাল্টা মেডিসিন দিয়ে বা হঠাৎ করে হাই ডাইলুশন দিয়ে বা যেভাবে হোক, পলিমেডিসিন দিয়ে হোক বা সঠিক ওষুধ ঠিক না দিয়ে ফ্রিকুয়েন্টলি রিপিটেড ডোজ করে যদি তাকে আমরা বিপদগামী করি, তাহলে কিন্তু এই ধরনের অবস্থাটা কিন্তু আরো খারাপের দিকে গিয়ে, যেটাকে আজকে আমরা বিনাইন নেচার বলে মনে করছি, সেটা কিন্তু যে কোনো সময়ে তার ডায়েটারি হ্যাবিট, ফুড হ্যাবিট এবং তার লাইফস্টাইলের উপরে নির্ভর করে একদিন সুযোগ পেলে কিন্তু সেটা ক্যান্সারের জায়গাতে পৌঁছে যাবে। এটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখা উচিত। অর্থাৎ আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে আমাদের চিকিৎসা করতে, আমাদের অধীনে চিকিৎসা করতে এসে একটা রুগীর যেন কোনোভাবেই তার একটা ক্ষতির দিকে বা বাজের দিকে না যায়। কালকে ডক্টর অমরনাথ চক্রবর্তী একটা ক্লাস, খুব ভালো ক্লাস নিচ্ছিলেন, সেটা হচ্ছে সাপ্রেশন, প্যালিয়েশন অ্যান্ড কিউরের উপরে। তার যেটা সামারি ছিল, কালকে আমি সংযোজনও কিছুটা করেছিলাম। তো সেইখান থেকে টেনে নিয়ে বলছি, এই যে সাকসেশন, উনি সাকসেশন জিনিসটাকে নিয়ে বারবার কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ অনেকে বলছে নিউট্রিওলজি, অনেকে বলছে সেটা পজিটিভ অর্গানিজম বা পজিটিভ সিচুয়েশন, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, এই সাকসেশনটাকে কিন্তু আমাদের কখনো এড়িয়ে গেলে চলবে না। অর্থাৎ রোগের সূত্রপাতটা কখন থেকে হলো, রোগের সূত্রপাতটা প্যাথোলজিক্যাল হয়েছে না ফিজিওলজিক্যাল হয়েছে না বয়সের সাথে সম্পর্ক রেখে হয়েছে না অন্য কোনো প্রকার ভয়ানক ডিজিজের পরে হয়েছে, এই জায়গাটা যদি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের মেডিসিন নির্বাচন করা কিন্তু আরো নিখুঁত হবে। এই কিন্তু বিশ্বাসটুকু কালকের ক্লাস থেকে, যারা আমি জানি না কালকে আজকে যারা আছেন তারা কালকের ক্লাসে ছিলেন কিনা, যদি না থাকেন সেটা আমি মনে করি যে তারা অনেক কিছু হারালেন। আর যারা ছিলেন কালকের ক্লাসে, আমি বলবো ওই ক্লাসটা যদি রেকর্ডিং থাকে আপনারা বারবার দেখবেন, কারণ ওখান থেকে কিন্তু অনেকখানি শিক্ষণীয় ব্যাপার আছে। কিরকম ব্যাপার দেখুন, এইখানের সাথে আমি যদি আজকে জুড়ে দিতে পারি, তাহলে প্রোস্টেটের সমস্যা কার বেশি হয়? এজের কথা যেরকম বলেছি, আর একটা ভয়াবহ সত্য হচ্ছে যে সকল পুরুষ মহিলারা অত্যধিক পরিমাণে মাস্টারবেশনের হ্যাবিট করেছে একটা সময়, মানে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে, সেই রকম জায়গায় ওয়ান কাইন্ড অফ এই এক্সেস মাস্টারবেশন অর ওয়ান কাইন্ড অফ ইনজুরি, এই দুটোর ঘটনার ফলে কিন্তু এই ধরনের প্রোস্টেটের একটা এনলার্জমেন্ট ঘটে। সে যদি আবার হাইড্রোজেনেট কনস্টিটিউশনের যদি হয়, বা আমাদের ভাষায় যদি সাইকোটিক পেশেন্ট হয়, সাইকোটিক দুটো স্বভাবে, এক হচ্ছে মেন্টালি, একটা হচ্ছে ফিজিক্যালি, তাহলে দেখবেন তার এই ধরনের প্রোস্টেটের সমস্যা কিন্তু বাড়বে। প্রোস্টেটের সমস্যা যদি ঠিকভাবে সুরাহা প্রবণতা থেকে যায়, শুধু তাই নয়, তার এই যে ডিসকমফোর্ট ব্যাপার, একটা হেভিনেস ফিলিং, তার সাথে পেচ্ছাপ ঠিক মতো না হওয়া, তারপরে সে কিন্তু একটা সাইকোলজিক্যাল ট্রমায় গিয়ে পৌঁছে যায়। কারণ রাত্রে একাধিক করতে চায়, একে তো সুগারের রুগী ধরে নিন, পেটের সমস্যা হয়, আর আজকে মনের ভিতরে আমাদের যেভাবে ক্যান্সারের আতঙ্ক ঢুকে আছে, তখনই দেখা যাবে এই ধরনের রুগীরা প্রচন্ড বেশি কিন্তু আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে যায়, না পারে আমাদের উপর ভরসা করতে, আর না পারে এলোপ্যাথি দিয়ে সেটাকে সার্জারির মাধ্যমে রিমুভ করতে। এবার আমি সবসময় বলি যে আপনি সার্জারি করতেই পারেন, আপনার দরকার পড়েছে, আপনি ভাববেন আমার কথা শেষ কথা নয়, কিন্তু একটা জিনিস ভাববেন, যখন কোনো জায়গায় একটা ছুরি চালানো হবে, আপনি একাধিক আহ আহ, কি করলে তাহলে কিন্তু আবার আপনাকে আরেকটা বার একজন ডাক্তারের ফিস দিয়ে 3 নাম্বার সার্জনের কাছে যাওয়া উচিত, যে তিনি কি বলছেন এর ভিতরে। এবং বেস্ট অফ থ্রির মধ্যে যেটা বেশি লোক বলবেন, মানে দুজন যেটা বলবেন আপনি সেটাকে সাপোর্ট করবেন। তারপরেও ভাববেন, জিজ্ঞাসা করবেন যে এরপরে আমি কতটা আমার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি। এটা কিন্তু আপনার জানা উচিত, কারণ আপনি অপারেশন করাচ্ছেন, তো আপনি তো আপনার ভবিষ্যৎটা আপনি জানবেন না। তিনি করে দিলেন অপারেশন, তারপর আপনাকে কি বলবেন যে না আমরা আমাদের কাজ করে দিয়েছি, আপনি এরপরে মেডিসিনকে দেখান, আর মেডিসিনের ডাক্তারবাবু তাদেরকে গালাগালি করবেন, আমরা এসে হাত তুলে বলবো আপনি তো অপারেশন করেই ফেলেছেন, আমার আর কি করার আছে। অতএব গোটা পরিস্থিতিটাকে বুঝে কিন্তু দাদা আপনাকে এগোতে হবে। এটা আমি প্রত্যেকটা রুগীর কাছে, যেহেতু তারা আমার সমবয়সী, মন খুলে কথা তিনিও বলতে পেরেছেন, আমিও তাকে উপদেশ দিতে পেরেছি, এই জায়গাটা কিন্তু আমাদের খুব প্রচন্ড প্রচন্ড ভালোভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এইবার
কনস্টিটিউশনাল মেডিসিন সব থেকে ভালো, কিন্তু মুশকিল হয় এটাই যে সবসময় কিন্তু কনস্টিটিউশন খুঁজে পাওয়ার মতো দক্ষতা কনস্টিটিউশনের অধিকার, এটা তো কোনো দ্বিমত নেই। কিন্তু পেশেন্টটা সবসময় সঠিক কনস্টিটিউশন খুঁজে পায় না, তখন কিন্তু আমাদের ওই পার্সিয়াল সিলেকশন যেটা করা উচিত নয়। কিন্তু একটা রোগ লক্ষণ ভিত্তিক যে সকল সমস্যাগুলোকে নিয়ে এসেছে তার উপরে কিন্তু থেরাপিউটিক্যালি হোক বা আপনার শিকার করছেন, কিন্তু আমাদের একটা পৌঁছতে হয়। কারণ একটা কথা তো বুঝতে হবে, কোনো কারণে তার যদি পেচ্ছাপটা এইভাবে আটকে যায়, সেটা প্রোস্টেটের জন্য হতে পারে, অন্য কারণে হতে পারে, কিন্তু সেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। একদিন একজনের পায়খানা হয়নি, দুদিন হয়নি, 3 দিন হয়নি, আপনি কিন্তু সামলে নিতে পারবেন, কিন্তু পেচ্ছাপের কিন্তু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদম সহনযোগ্য নয়। ক্যাথিটার থেকে শুরু করে আপনার আর্টিফিশিয়াল যদি অন্য কিছু করতে হয়, যদি পাঞ্চিং করতে হয়, অথবা যেটা করতে হয় হসপিটাল বা নার্সিং হোমে গিয়ে, কিন্তু আপনার আপনার পেশেন্টকে কিন্তু এই জায়গা কিন্তু উতরে দেবার একটা দায়িত্ব আপনার কিন্তু থাকেই। এই জন্যই থাকে যে আপনি একজন তার কিন্তু প্রিজার্ভার অফ হেলথ বলার সাথে সাথেও আপনি কিন্তু সেই মুহূর্তে তার সব থেকে কাছের বন্ধু, যেটুকু করলে তাকে অন্তত বিপদ থেকে বাঁচানো যায়। তারপর আপনি যখন সুযোগ পাবেন, আপনি ওষুধ দিন। যদি তার ফুড প্রচন্ড পরিমাণে মাস্টারবেশনের হ্যাবিট থাকে, তাহলে কিন্তু যেখানে স্ট্যাফিসিগডার মতো যেরকম মেডিসিন কাজ করে করবে, সেরকম আর্নিকা বা বেলিস্পারের মতো মেডিসিন কিন্তু খুব ভালোভাবে কাজ করে, এটা আমাদের বুঝতে হবে। আর এটা খুব ছোট মেডিসিন ঠিক নয়, অনেক জায়গায় দিয়েছি, কখনো কাজ পেয়েছি, কখনো পাইনি। ওই যে বললাম ওয়েল প্রুফ মেডিসিন না হলে ঠিক ভরসা করা যায় না, সেটা স্যারেরা বারবার বলেন, চক্রবর্তী স্যার বারবার বলেন। তবু বলছি যে সলিডাগো 6 লো পোটেন্সি মানে 6 সলিডাগো কিন্তু অনেক সময় এই ধরনের এই মানে ক্যাথিটারের পরিস্থিতিটাকে কিন্তু সামলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। হয়তো একটু ফ্রিকোয়েন্টলি দিতে হচ্ছে, পেচ্ছাপটা তো হয়ে গেল, তারপরে আপনি তার অ্যান্টিমাজমেটিক দিয়ে বা আপনার মেডোরিনাম বা থ্রুজা বা ন্যাট্রামসাল, যে সকল ওষুধগুলো তার কনস্টিটিউশনকে সাপোর্ট করেছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রোস্টেটের উপরে কাজ করছে, এইটা কিন্তু আমাদের একটু ভাবা উচিত। দুটো ঘটনা কিন্তু মেটেমেটিকায় ঘটে, কালকে সেটা বারবার বলছিলেন যে সাইকোলজিক্যাল যদি একটা মানুষকে যদি পাওয়া যায়, সে যদি ফুললি সেই কনস্টিটিউশনে সেই মেডিসিন হয়, লোকাল সিমটম কতটা মিললো আমি কিন্তু ভাববো না। কিন্তু তারপরেও কিন্তু আমি ভাবি অনেক সময় যে এটা হয়তো আমার দুর্বুদ্ধিতা হচ্ছে, খেলা করছি মানে তাদের সম্বন্ধে বেশ জেনে গেছি। সেই জায়গার কিন্তু মেন্টাল সিমটম যদি পাই, লোকাল সিমটম যদি নাও পাই, সেখানে কিন্তু আমি একদম কি বলবো দুর্বৃত্তের মতো আমি কিন্তু ওষুধ দিয়ে দিই, কারণ আমি জানি, সেই বিশ্বাসটা আমার আছে যে এই ধরনের মেডিসিনগুলো সাইকোলজিক্যাল যে সকল সিমটমস গুলো আমি পেয়েছি, এটা কিন্তু যথেষ্ট কাজ করবে। কিন্তু তার চেয়ে যে সেকেন্ড গ্রেড যে সকল মেডিসিন গুলো আছে, যার ঠিক মেন্টাল সিমটম গুলো কোথাও পাচ্ছি না, রুগীর মধ্যে পাচ্ছি না, সেই জায়গা কিন্তু প্রচন্ড ভয়াবহ একটা জায়গা আনে। তখন আমাদের হতে হয় কি, ওই সমঝোতা করে কিছুটা মেন্টাল সিমটম, কিছুটা ফিজিক্যাল সিমটম, কিছু প্যাথোলজিতে কি বলেছে, কতটুকু কাজ করছে, এই জায়গা কিন্তু আমাদের মানতে হবে। যেমন মনে করুন আপনি চিমাফিলাস 6 বা হাইড্রেনজিয়া 6 যদি একাধিক ডোজ, হয়তো দেখা গেলো দিনে দুবার করে 4-5 দিন যদি ইউজ করেন, তাহলে কিন্তু ওই কষ্টটা কিন্তু আপনাকে কমিয়ে দেয়। কিন্তু যদি রুগীটিকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে হয়, তখন কিন্তু আপনাকে তাকে ওই এটা কিন্তু প্রোস্টেটের জায়গায়। আমি প্রোস্টেট যদি একাধিকবার যদি পিএসএ বাড়ে সেটার কথা বললাম, তবে একটা সুবিধা আছে কি জানেন, অন্যান্য ক্যান্সার গুলো যেভাবে খুব দ্রুত স্প্রেড করে, মেটাস্টেসিস এক দ্রুত স্প্রেড করে না। 1 নম্বর হচ্ছে আমাদের প্রোস্টেটের ক্যান্সার, 2 নম্বর হচ্ছে থাইরয়েডের ক্যান্সার। থাইরয়েডের ক্যান্সার নিয়ে একটা রুগী বহুদিন বেঁচে আছে আপনার বললাম থাইরয়েডের ক্যান্সার নিয়ে। কিন্তু যখনই তার আমি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক টেস্ট করাতে গেছি, শুধু বায়োপসি ছাড়া, ওটা বায়োপসি কিছু তার করাতে চায় না, বলে খুব কষ্ট হয়, হতেই পারে নিশ্চয়ই, সব জায়গায় কিন্তু বলে দিয়ে যাচ্ছে
তার এখনো পর্যন্ত ক্যান্সারটা আছে, কিন্তু ঈশ্বরের অনেক অসীম কৃপা যে আজও পর্যন্ত প্রায় 14 বছর ওই ভদ্রমহিলা বেঁচে আছে, কিন্তু কম কথা নয়। প্রোস্টেটের ক্ষেত্রে দেখেছি রুগীরা দীর্ঘদিন 8 থেকে 10 বছর পর্যন্ত, মানে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, আমি নিজের কথা বলবো না এখানে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে কিন্তু একটা সুন্দর জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এটাতে কিন্তু একদম অস্বীকার করার আমাদের কোনো ব্যাপার নেই। আরেকটা জিনিস হয় কি এখানে, সেটা হচ্ছে যেমন ডায়েটের কথা বললাম, ওবেসিটির কথা বললাম, লাইফস্টাইলের কথা বললাম। এখানে যদি কিছুটা হরমোনাল ফ্যাক্টর থেকে যায়, যদি দেখা যায় আপনি হরমোনাল টেস্ট যদি করতে দেন, টেস্টোস্টেরন করতে দেবেন, দেখবেন সেই সময় তার টেস্টোস্টেরন লেভেল নর্মালের চেয়ে কিন্তু বেশ কিছুটা নেমে গিয়ে থাকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফিজিওলজিক্যালি হয়। তাহলে একটা পেশেন্টের তার বয়স, তার প্রোস্টেটের ওয়েট, প্রোস্টেটের ওয়েট, প্রোস্টেটের সাইজ, তার সাথে আনুষঙ্গিক কতকগুলো প্যাথোলজি, সবকিছু নিয়ে আপনি যদি ঠিকভাবে ওষুধ নির্বাচন করেন, তাহলে আমি বলতে পারি প্রোস্টেটের এই জায়গাগুলোতে কিন্তু কোনো প্রকার ঝামেলা পাকায় না। কারণ আপনি বিচক্ষণতার সাথে প্রত্যেকটা দিক কিন্তু সামনে চলছেন। এইটার জন্যই কালকে স্যার যেটা বলছিলেন, যে আমি যেটাকে সাপোর্ট করি, যে হোমিওপ্যাথির মতো চলবে। এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে মডার্ন মেডিসিনের কনসেপ্টকে কখন হোমিওপ্যাথির সাথে এক পেরাতে বসাবেন না, কিন্তু রোগটা সম্বন্ধে যদি আপনার আপনার রুগীর কিভাবে যাচ্ছে, আপনার মুড অফ ট্রিটমেন্ট এবং মুড অফ প্ল্যান, মানে কিভাবে আপনি চিকিৎসা করবেন, এটা কিন্তু পারলে আপনার কেস রেকর্ডের জায়গা আপনি লিখে রাখুন। কারণ পরবর্তী দিনে এটা কিন্তু আপনি ভুলে যাবেন। আর যেটা আমি অনেক সময় করি, কি করি, যে না আমার কেস টেকিং এর সাথে একটা রিমার্কের একটা জায়গা আছে, আমি কোন মুডে কোন প্ল্যানে আমি রুগীটির চিকিৎসা করব সেটা কিন্তু আমি লিখে রাখি। পরে কিন্তু বদলে যায়, নিশ্চয়ই বদলে যায়। কিভাবে সিস্টেমেটিক করব না সিনটেমেটিক করব, বোকার মতো আমি লিখে রাখি। তারপরে লিখে রাখি মাঝমেটিক ব্যাপারটাকে আমাকে দখলে রাখতে হবে, প্যাথোলজির ব্যাপারগুলোকে আমি খেয়াল রাখবো। তারপরে আমি লিখে রাখি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, যেটাকে প্যালিয়েশনের জায়গায় রাখবো না মানে কিওর করতে পারি। কিওর খুব কঠিন জায়গা, সিক টু কিওরের যে জায়গাটা সত্যি খুব কঠিন জায়গা। সেই জন্য আমি কতটা রুগীকে আরোগ্যের জায়গায় রাখবো, কতটা প্যালিয়েশন রাখবো, কতটা আমি রেফার করব, প্রত্যেকটা কথা কিন্তু প্রথম দিন আমি রুগীকে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিই, যে আমি এইভাবে আপনার চিকিৎসা করছি, এতদূর পর্যন্ত আমি সারাতে পারবো, যদি না পারি আপনাকে কিন্তু সার্জারির কাছে যেতে হবে, তারা কি বলছেন সেটা শুনবেন। ভুল করে চট করে কিন্তু একদিনের পাল্লায় পড়ে হঠাৎ ডিসিশন নিয়ে অপারেশনের কথা ভাববেন না, একাধিক চিকিৎসকের দেখাবেন। তারপরে তো আমরা আপনার জন্য আছি নাকি, এই যে আছি নাকি, এইটা যখন রুগীর মনের ভিতরে আপনি ঢোকাতে পারবেন, দেখবেন আপনার রুগী কিন্তু আপনার উপরে অনেকখানি আশ্বস্ত, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে। আর এইটাই হচ্ছে হোমিওপ্যাথির একটা জায়গা, যে আপনি যদি সেই কাজটা দেখাতে পারেন, আমি খেলা বলবো না, সেই কাজটা দেখাতে পারেন, রুগী এবং রুগীর বাড়ি কিন্তু আপনাকে কিন্তু মাথায় তুলে না রাখে সম্মান দিয়ে আর সেই জায়গাগুলোকে বলার চেষ্টা করবে, এবং আপনার কাছে এসে একটা সুরাহা পাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু একটা খুব কমন জিনিস। প্রোস্টেট থেকে বেরিয়ে গিয়ে যদি আরেকটু পরের জায়গাটাতে যাই, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। সামান্য সময় আছে, এইটুকু অন্তত আজকে বলে নিই, তো পরের দিনে আমি ব্লাডার ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার বা হেমাচুরিয়া বা পরবর্তী ক্ষেত্রে রিটেনশন অফ ইউরিন বা ইউরিনারি যে স্ট্রিকচার হয়, হ্যাঁ, বা ব্লাডার প্যারালাইসিস হয়, সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করব। যাই হোক, আজকে যেটা হচ্ছে মেল ইরেকটাইল ডিসফাংশন, যে জিনিসটা বললাম, এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আর সেটা পাওয়া যায় না। কারণ যেহেতু তারা 60, 65, 70-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাদের সহবাস নিয়ে তারা আর অতটা মাথা ঘামায় না। কিন্তু যাদের বয়স 30 থেকে 40, 45, 50-এর মধ্যে, তারা যদি এই জায়গাটাকে আপনাকে এসে বর্ণনা দেয়, যদিও এটা অনেকটা কিন্তু সাইকোলজিক্যাল, আমি এই জন্য সাইকোলজিক্যাল বলি, এগুলো কতগুলো একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে। একটু আগে একটা ক্লাসে বলেছিলাম যে কেস টেকিংটা বড় অদ্ভুত জিনিস। হ্যানিমিনের চিন্তা ভাবনা আপনি সব পেলেন, সব লিখলেন, কিন্তু একটি নির্দিষ্ট রোগীর জন্য কি ধরনের কেস টেকিং হবে, সেটা কিন্তু আপনাকে নিজেকে ভেবে নিতে হবে, আপনাকে বুদ্ধি দিয়ে বিচার করে আপনাকে কিন্তু এগোতে হতে পারে।
যেমন এই সকল ক্ষেত্রে, ইরেকটাইলের ক্ষেত্রে আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনাদের বয়সের পার্থক্য কত? ক্ষেত্রে বিশেষে এটা জিজ্ঞাসা করি আপনার স্ত্রীর গাম্ভীর্য, তার কি বলবো, তার গ্র্যাভিটি, বা আর কি বলবো, তার ব্যক্তিত্ব যদি পুরুষ মানুষের চেয়ে অনেক বেশি হয়, তাহলে কিন্তু পুরুষ মানুষ যদি হীনমন্যতায় ভোগে, তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক কারণ। এইটা কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। অতএব তাদের ভিতরে যে একটা ফ্রেন্ডলি রিলেশন, সেটা যদি আপনি না পান, সে যদি তার স্ত্রীকে সবসময় ভয় পায়, সে যদি স্ত্রীর দ্বারা নিপীড়িত হয়ে থাকে, নির্যাতিত প্রতিপরিষদ বলে আমরা একটা সময় হাসাহাসি করতাম, যে হ্যাঁ, পতিরাও কিন্তু অনেক সময় নির্যাতিত হয় তার ওই দাপুটে স্ত্রীর দ্বারা, সেখানে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনটা কিন্তু খুব কমন জিনিস বলে আপনাকে কিন্তু ধরে নিতে হবে। তাহলে সেখানে আপনাকে সাহস যোগাতে হবে, বোঝাতে হবে, দরকার হলে আপনার তার পেশেন্টের স্ত্রীকে ডেকে পাঠাতে হবে। এই সমস্যাটা তবেই কিন্তু আপনি গিয়ে সমাধান করতে পারবেন, নাহলে কিন্তু কখনোই পারবেন না। তারপর দুজনের ক্র্যাভিং এর ব্যাপার থাকে, দুজনের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে। তারপর আজকে আমরা যেভাবে আজকে এই অনলাইনের যুগে এসে বসবাস করছি, কে যে কত রাত পর্যন্ত কাজ করছে, একটা যে আশা, একটা যে প্রত্যাশা, সেটা দেখবেন দুজনের মধ্যে আর হয়ে উঠছে না। আর কোনো কারণে যদি আহ একটু মানসিক খেঁচের ম্যাচের ব্যাপার থেকে থাকে, আবার যদি কোনো কারণে যদি একটা ন্যাট্রামির রোগী, মানে একটু পরকীয়া রোগীরা যদি তার মাঝখানে ঢুকে পড়ে, আবার সে যদি আবার ফ্লোরিক অ্যাসিডের মতো নেচার যুক্ত হয়, তাহলে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের যেটা ব্যাপারটা একটা পুরুষ মানুষের ক্ষেত্রে প্রভূত পরিমাণে কিন্তু বেড়ে চলেছে। এবং যার জন্য আজকে কাগজ খুললে দেখবেন যে ডিভোর্সের মাত্রা যে তিক্ত ছড়াছড়ি, কেউ কারোকে ভরসা করছে না, কেউ কারো উপরে নির্ভর করছে না, প্রত্যেকটা মানুষের ধৈর্য কমে গেছে, ছেলে মেয়ে উভয়ই। কোথায় আমাদের মা বাবাদের সময়, কোথায় আমাদের সময় তো এত ডিভোর্সের ব্যাপার ছিল না, এত মিউচুয়াল, এখন কি বেশ একটা বেশ কোথাও ওরা বলে মিউচুয়াল সেপারেশন, এত ছিল না। তো দেখবেন সেখানে এত বেশি রহস্যময়, রহস্যটা শুনতে ভালো লাগে, কিন্তু এত গোপনীয় চিন্তা ভাবনার মানুষরা আজকে নিজেকে প্রভাবিত করছেন নাকি নিজেদের লাইফটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতে বসেছে, বা প্রত্যাশাটা অসীম, চাওয়ার চেয়ে বেশি তারা আজকে প্রত্যাশা করছে। আরে বাবা, এটা তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটা তো একটা কি বলবো, ঈশ্বরীয় একটা অবদান, বা বলতে পারি যেহেতু একটা দৈহিক ব্যাপার, তারও তো একটা লিমিটেশন থাকবে, লিমিটেশন থাকবে তার মনে, তার শরীরে, তার কর্মক্ষেত্রে এবং তার ব্যবহারিক জীবনে। পশুরা লজ্জা পেয়ে যাবে আজকে মানুষের সেক্সুয়াল হ্যাবিট দেখে। পশুরা নির্দিষ্ট সময়ে আজকে বৎসরে একবার দুবার এরকম ব্যাপার থেকে যাচ্ছে। আর মানুষের ব্যাপার দেখুন, এমন একটা জায়গায় আজকে পৌঁছে যাচ্ছি, তার সাথে আমাদের ফুড হ্যাবিট, আমাদের আজকে অ্যাটমসফিয়ার, আজকে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের কিন্তু অন্যতম একটা কঠিনতম এবং ভয়াবহ জায়গা বলে আমি কিন্তু মনে করি। আরেকটা থেকে যাচ্ছে, যারা প্রচন্ড পরিমাণে এক্সেস প্রোটিন ইয়াং এজে গ্রহণ করেছেন, সেই সময় তাদের হয়তো একদম বিশাল জোশ তারা একটা পেয়েছেন, কিন্তু যখনই 40 থেকে 50 পেরিয়ে যাচ্ছে, তাদের ভিতরে কিন্তু আর সেই অ্যাক্টিভিটিস পাওয়া যায় না। বরং আমি দেখেছি যাদের ভিতরে এটা আমার কোথাও বই হয়তো লেখা নেই, কিন্তু এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বা খোঁজ নিয়ে জানা, যারা কিন্তু দীর্ঘদিন ধরে নিরামিষাশিক ভাবে গ্রহণ করে গেছেন, একদিন সেই এক্সপ্লোর হয়নি, একদিন হয়তো সেই বিশাল মানে কি বলবো, নিজেকে অপব্যবহার তো করেনি, তারা কিন্তু এই দীর্ঘদিন তাদের এই দাম্পত্য জীবনের যে সুখের যে চাবিকাঠি যদি বলা যায়, যদি সেক্সুয়াল ব্যাপারটাকে নিয়ে, তবে কিন্তু তারা একটা সুন্দর জায়গায় পৌঁছে আছেন, আমি এইটুকু বলে আমি মনে করি। বলে একটা ডিস্টার্ব হলো, মানে আমাকে বুঝতে হবে, এবার আমার থেমে পড়ার আজকে সময় হয়েছে, প্রায় 40 বেজে গেছে, 10টা 40 ইন্ডিয়ান টাইমে। তো আপাতত এইটুকু বলে আগামী শনিবার যদি ঈশ্বর চান, তা আবার আমরা দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আরো ইন্টারেস্টিং জায়গাগুলোকে নিয়ে, অর্থাৎ ব্লাডারের ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, হেমাচুরিয়া, এবং তার সাথে বললাম রিটেনশন অফ ইউরিন বা যে সকল ব্যাপারগুলো আছে। আর একটা কি দুটো ক্লাসে আশা করি আমি এই পার্টটাকে শেষ করে দিতে পারবো। বলে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে, আপনারা যারা আছেন শিক্ষণীয় জায়গাগুলো আলোচনার, আরেকটা জায়গা যেটা কালকে আমাকে খুব মনোগ্রাহী করেছিল, ওই সাকসেশন, এই জায়গাটা কিন্তু আপনারা নতুনভাবে উদ্ভাবন করার চেষ্টা করুন। দেখবেন এখান থেকে কিন্তু একটা রুগীর সাফল্যের জায়গাটা অনেক বেশি হয়ে যাবে বলে আমি, আপনি বললেন যে কালকে আপনি শুনলেন আজকে এত এত গলে গেলেন কেন? এই জন্যেই যে শব্দটা আগেও জানতাম, কিন্তু জিনিসটা আমি কখনো ভাবিনি। আজকের এই ধরনের জায়গাগুলোর পেশেন্টগুলোর ফাইলগুলোকে আমি খুঁজলাম, খোঁজার পরে ভাবলাম যে হ্যাঁ, আমার তো
ফেলিওর কেসগুলোকে তো আমি একটা নতুন জায়গায় নতুন স্টেপ নিতে পারি, নতুনভাবে ভাবতে পারি। এই ভাবার জায়গাটা যাতে উন্মোচিত হয়, আর হোমিও দর্পণ যখন এই ভাবার জায়গাটাকে উন্মোচিত করে রাখার জন্য যখন প্রশস্ত করে রেখেছে, তো আমরা কেন ভাববো না, কেন আমরা হোমিওপ্যাথিকে আমাদের চিন্তা ভাবনা দিয়ে আরেকটুখানি বিকশিত করব না? এইটুকু বলে আজকে নমস্কার জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যারকে। আমরা একটা অসাধারণ আলোচনা শুনলাম আজকে। আর যতটুকু আলোচনা হলো সেই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেজাউল করিম বলছিলাম যে ইরেকশন বিষয়টা হচ্ছে যে এখানে অনেক সময় দেখা যায় সিমেন্স ডিসচার্জ উইদাউট ইরেকশন। সেক্ষেত্রে আমরা যেগুলো বিষয়গুলোকে আমরা অনুধাবন করি, মাস্টারবেশন, গনোরিয়া, ডায়াবেটিস, আসলে কি এই সমস্যাগুলোর জন্য এগুলো দায়ী? হ্যাঁ স্যার, এগুলো তো অনেকটাই দায়ী। একদম আপনি যেটা বলেছেন একদম অস্বীকার করার কোনো জায়গা নেই। ধন্যবাদ স্যার। আর কারোর কোনো প্রশ্ন আছে? বেশ, ঠিক আছে। প্রশ্ন নয়, আমি আজকে আপনাদের এই প্রোগ্রামে আজকে এখন নতুন পেচ্ছাপ না হলে আর হ্যাঁ, পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে শোনা যাচ্ছে না, একটু বলুন স্যার। হ্যাঁ, একজন কথা বলতে গেলেন ওই জন্য। হ্যাঁ স্যার, বলছি যে এই পোস্টেড যে হাইপারট্রফি যেটা হচ্ছে, এই যে পেচ্ছাপের কথা, কতক্ষণ পেচ্ছাপ না হলে সেটা রিস্ক হয়, আর এই জলপানের সাথে এর সম্পর্ক কি আছে এইটা একটা হচ্ছে। আর ওই ভেরিয়েশন বা সাপ্রেশন অ্যাকর্ডিং টু রবার্টস, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওই আমাদের ফুটবল কেস টেকিং করে ওইভাবেই করার নির্দেশনা উনি দিচ্ছেন। স্যার, খুব সুন্দর আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত, এবং আপনি খুব সুন্দর উপস্থাপনা করেন এবং খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টাল, সকলের যাতে খুব মনোমুগ্ধকর বিভিন্ন দিকগুলো আপনি একদম প্র্যাকটিক্যাল জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সংযোজন করার জন্য। আর এই ক্ষেত্রে থেকে 4 থেকে 6 ঘন্টা যদি বয়স্কদের যদি পেচ্ছাপ না হয়, তাহলে আমি প্রত্যেককেই বলবো যে তখনই কিন্তু তারা যেন বাড়ির লোককে জানায়। হ্যাঁ, বা আপনারা যারা আমরা যারা প্র্যাকটিস করি, পেশেন্টকে বলে রাখা উচিত যে 4 থেকে 6 ঘন্টা যদি ঠিক মতো পেচ্ছাপ না হয়, তারা যেন বাড়ির লোককে জানায় বা কোনোভাবে হসপিটাল বা তার পাশাপাশি যে সকল স্বাস্থ্য কেন্দ্র অথবা তার যে চিকিৎসক, আমি একথা বলি, দরকার আপনি আমাকে ফোন করে নেবেন। কখনো কিন্তু 4 থেকে 6 ঘন্টা পেচ্ছাপ হলো না, এই রিস্কটা আপনি কিন্তু কখনোই নিতে যাবেন না। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, আর একটা ইরেকশন ডিসফাংশনের ক্ষেত্রে যেটা একটা হচ্ছে মেন্টাল ট্রেস, আর এই যে আধুনিক জীবনে যে ভীষণ জব ওরিয়েন্টেড এবং তারা এত ক্লান্ত হয়ে পড়ে, এর থেকেও এই সমস্যাটা হয় ওই কাপলের মধ্যে। যে কোনো একজনের এটা খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, আমি দেখেছি আমার প্র্যাকটিসে। ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন ছিল, জানার ইচ্ছা ছিল। বিষয়টা হচ্ছে এরকম যে বিবাহিত স্ত্রীর সাথে থাকলে তার ইরেকশন হয় না, কিন্তু অন্য কোনো রমণীর ক্ষেত্রে
যেটা পাওয়া সম্ভব নয় বা পাওয়া যাবে না, এসব ক্ষেত্রে ইরেকশন হয়। এই বিষয়ের জন্য বা এই রুব্রিক খোঁজার জন্য আমরা কি মাইন্ডে বা মাইন্ড ম্যাথমেটিক্স চিন্তা ভাবনা করবো কিনা? হ্যাঁ, ভাবতেই পারেন। আগে সার্কামস্ট্যান্সটা বোঝার চেষ্টা করুন, তার ফিজিওলজিটা বোঝার চেষ্টা করুন, তার মেন্টাল যে অসাম্য, মানে কি বলবো, যে এটা বাংলা বললে হয় যে অসামঞ্জস্যতা। আমি কিন্তু গেছি ক্লিক, মানে আমি কিন্তু নোটিস করে বলে দিয়ে চলে গেছি। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। আর আপনি যেটা বললেন সেটা একটা তো বৈধ অবৈধের ব্যাপার থেকে যায়। এই জায়গাটা নিয়ে এবার আপনার নির্দিষ্ট পেশেন্টে কি চরিত্রের হবে, গোটাটা ভেবেই কিন্তু ওষুধ দেওয়া উচিত। নমস্কার। ধন্যবাদ স্যার। বেশ, আর যতটুকু আলোচনা হলো এই বিষয়ে যদি কেউ সংযোজনা করতে চান করতে পারেন। অমরনাথ স্যার আছেন নাকি? আমি আছি। একটা বিষয় দেন। বলুন, একটু বলুন স্যার আপনি আজকে। প্রস্টেটের কেসগুলো আমি যেটা করি, বিশেষ করে অ্যাডভান্স এজ হলে পরে আমি 6 মাস অন্তর পিএসএটাকে নজর রাখি। পিএসএ মানেই ক্যান্সার নয়, ইনফেকশন থেকেও হতে পারে, কারণ ওখানে রেসিডুয়াল ইউরিনটা তো থাকে, তো সেটা হতে পারে। কিন্তু নজর রাখতে হয় পেশেন্টের ওই স্মোকিং হ্যাবিট বা খৈনি নেওয়া, এইগুলো ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হয়। আর স্টেট কার্ড বলে দিই, না শুনলে আসবেন না। এবং এই কেসগুলো কিন্তু খুব ভালো, হোমিওপ্যাথিতে খুব ভালো। আমার যেমন বেশ কয়েকটা পেশেন্ট আছে, কিছু ভালো আমি অ্যালোপ্যাথি ডাক্তারও পেয়েছি, তারা বলছে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যখন ফ্লোটা ভালো আছে কিচ্ছু করতে হবে না, যখন ফ্লো বন্ধ হবে তখন কাটার ব্যবস্থা করবো। তো এরকম সৎ লোকও তো কিছু আছে। আর কিছু লোক ওই যে স্যার যেটা বললেন যে ইয়ে পচে যাবে না কি যে একটা, ওই রকম ভয় তো দেখায়, ভয় থেকে এইসবও আছে। এবং এটা প্রস্টেটের যে ব্যাপারটা, যেটা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পেচ্ছাপ করতে গিয়ে অনেকে প্রেশারাইজ করেন। প্রেশারাইজ করে করে কি করেন, পেচ্ছাপ করতে থাকেন, ডাক্তারের কাছে যান না। এটাও কিন্তু খুব খারাপ অভ্যাস। অনেকের এই অসুবিধাটা হয়, ডাক্তারের কাছে যান না। এখন ডাক্তারের কাছে যেতে হবে, তার পরীক্ষা করতে হবে, এবং প্রস্টেটের উপর কিছু এক্সারসাইজ আছে। আমি কিছু এক্সারসাইজও অ্যাডভোকেট করি, পেশেন্ট কিন্তু খুব ভালো থাকে। এবং আলটিমেট আমি তাকে কিওর করে দেবো এরকম কথাটা তো বলা বোধহয় ঠিক হবে না। 60 অ্যাভাবের উপরে, 60 কেন, 34 পরেতেও আমি দেখেছি প্রস্টেট বেড়ে গেছে। তবে তার ম্যাস্টারবেশনের হিস্ট্রিটা মারাত্মক ছিল। যাই হোক, সেটাই মেন কারণ আমি বলবো না, কারণ আমি অল্প বয়সেও বেশ কিছু আমি প্রস্টেট পেয়েছি। বরঞ্চ আর্লি এজে প্রস্টেটের এই এনলার্জমেন্ট গুলো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে ক্যান্সারের ভয়টা অত্যন্ত বেশি। এটা আমার দীর্ঘদিনের অবজারভেশন, এবং অন্যদেরও আমি দেখেছি, অন্য ছেলেদেরও দেখেছি। এগুলো একটু সতর্ক হতে হবে, কারণ ব্যাপার হচ্ছে আপনি চিকিৎসা করতে করতে যদি ক্যান্সার ডেভেলপ করে যায়, বিশাল বিশাল গন্ডগোলে পড়ে যাবে। ওই জন্য আপনাকে এগুলো একটু সতর্কতামূলক ভাবে এগুলো একটু খেয়াল রাখতে হবে, পেশেন্টকে সতর্ক করতে হবে, ব্যায়াম, স্বাভাবিক ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাসগুলো পাল্টাতে হবে, মর্নিং ওয়াক করতে বলি আমি। আমি এগুলো কম্পালসারি একদম বলে দিই, কারণ এগুলো না করলে পরে সে সুস্থ থাকবে না। তা আপাতত আমি এইটুকুই বললাম। এবং হোমিওপ্যাথিতে প্রস্টেটের খুব ভালো চিকিৎসা আছে, খুব ভালো রিলিফ দিতে পারবো, নিঃসন্দেহে রিলিফ দিতে পারবো। এবং আমরা সেটা যদি করি, আমরা সুনামের সঙ্গে এগিয়ে যেতে পারবো। এইটুকু বলি, শেষ করলাম। স্যার আরেকটু যদি বলতেন, সেটা হলো যে এক্সারসাইজের বিষয়টা, এবং আরেকটা বিষয় সেটা হলো বিশেষ করে কোন বয়সের পেশেন্টদের এই সমস্যাটা বেশি হয়। বিশেষ করে মাস্টারবেশন তো যুবক বয়সে বেশি করে। দেখুন, ব্যাপার হচ্ছে মাস্টারবেশন করলেই প্রস্টেট বেড়ে যাবে এরকম ঘটনাটা নয়। কিন্তু আমরা যখন পেশেন্টের লাইফস্টাইলটা হিসেব করব, যখন লাইফস্টাইলের মধ্যে দেখবো কোনগুলো স্বাভাবিক নয়, তার কোন আচরণ, কোন হ্যাবিটগুলো
সাধারণ সাধারণ না, অস্বাভাবিক, সেই জায়গাগুলোকে আমরা কন্ট্রোল করবো। কারণ ব্যাপারটা হচ্ছে যে একই ঘটনা কারো ক্ষেত্রে ক্যান্সার তৈরি করতে পারে, একই ঘটনা কারো ক্ষেত্রে কিছুই করে না। আমরা স্মোকিংকে বলি ক্যান্সার একটা কারণ বলি, বহু লোক আছে চেন স্মোকার, কিছুই হয় না, কাশিও দেয় না একটা, এরকম পেশেন্ট আমি দেখেছি। আমি এমন পেশেন্ট দেখেছি যে সিগারেট খেলে পরে তার কাশি কমে যায়। ফলে ব্যাপারটা হচ্ছে যে এইগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। ইন জেনারেল ভাবে আমাদের যদি প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা একটা জেনারেলাইজ আইডিয়া আমরা পেতে পারি, পাওয়ার পর আমরা দেখবো পেশেন্টের মধ্যে কি আছে, পেশেন্ট কি শো করছে, পেশেন্টের বংশ হিস্ট্রি কি শো করছে, তার পাস হিস্ট্রি কি শো করছে, তার সঙ্গে রিলেশনটা কি, বর্তমান যে সিমটমটা আমি দেখছি, বর্তমানে সিমটোমেটোলজি রিলেশনটা কি, এই রিলেশনগুলো বার করে আমাকে এগোতে হবে। তবে আমরা বুঝতে পারবো যে পেশেন্টটা কোন দিকে যাচ্ছে। এবং ব্যাপার হচ্ছে প্রস্টেট ক্যান্সার আজকাল খুব কমন ফ্যাক্টর। আর ক্যান্সার কথা বাদ দিন, পেচ্ছাপে টাওয়ার্স বসে আছে, পেচ্ছাপ বেরোচ্ছে না, এইগুলো তো খুব মারাত্মক কষ্টদায়ক। কত কষ্টে বাথরুমের মধ্যে বসে থাকবে, বাড়িতে খুব অশান্তি হয় এসব নিয়ে। তারপর পেচ্ছাপ পেলে পরে ফোটা ফোটা ফেলতে ফেলতে যাচ্ছে, লজ্জারও ব্যাপার, আবার নোংরারও ব্যাপার। মানে আমাদের একটু বুঝে সুঝে করতে হবে। আজকে আর আমি এই প্রস্টেট ক্যান্সার মানে পরে বলবো, আমি একটা সাপ্রেশনের পর প্রস্টেটটা ডেভেলপ করলো, ওটা পারতেও জানে ঘটনাটা। তো সেটা তিনি এখন মারাও গেছে, সেটা আমি পরে বলবো, আজকে অত দূর পর্যন্ত স্যার আসেন না। সুন্দর আলোচনা, এগুলো খুব শোনা দরকার, জানা দরকার, এইটুকুই বলবো। আমি কি পরিষ্কার বোঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় জানতে পারি স্যার? সব ক্ষেত্রেই জানেন তো, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, শুধু এই প্রস্টেটের ক্ষেত্রে নয়, ক্রনিক ডিজিজ যখনই চিকিৎসা করবেন তখন আপনাকে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল যদি ঠিক থাকে তার ক্রনিক ডিজিজ হবে কেন? ঠিক নেই বলেই তো গন্ডগোল। হয় লাইফস্টাইলে ঠিক নেই, নাহলে তার অতীতে ঠিক নেই, অথবা তার বংশগতিতে ঠিক নেই। তা আপনি কি করবেন? মানে আপনাকে বুঝতে হবে তো যে তার এই এই যে রোগের উৎপত্তির কারণটা কোথা থেকে, কোন সিচুয়েশন থেকে, কোন অংশ থেকে হচ্ছে, এটা ভীষণ জরুরি। এটা না হলে কিন্তু আপনি কিন্তু বহু গন্ডগোলে পড়ে যাবেন। এবং আমরা তো গন্ডগোলগুলো স্বীকার করতে চাই না, আমরা এড়িয়ে চলে যাই। এবং এইসব ক্ষেত্রে প্রস্টেটের ক্ষেত্রে কিন্তু বুঝে সুঝে চিকিৎসা করতে হবে, খুব বুঝে সুঝে ওষুধ সিলেকশন করতে হবে। এটা খুব ডেঞ্জার জোন, মানে ক্যান্সার হয়ে যাওয়ার ভয়টা খুব বেশি, খুব বুঝে সুঝে করতে হবে। ক্যান্সার কার হবে কি হবে না বলা ভীষণ মুশকিল। আমরা এমনও দেখেছি, স্যারের কাছে দেখেছি 10 বছর 15 বছর ধরে তারা ওষুধ খাচ্ছে, সার্বিকভাবে উন্নতি হয়েছে, তারপর তার প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করছে। স্যার আগেতে বলতেন যে হোমিওপ্যাথি করলে পরে বড় রোগ সারাতে হয় না, পরে স্যার সেই কথা উইথড্র করে নিয়েছেন। স্যার বলতে দেখ কখনো কখনো হয় রে বাবা, এগুলো আমরা বুঝতে পারি না সবটা। উনি এই কথাটা এখন বলেন না, তাহলে আপনারাও বলার আগে ভেবে দেখবেন। তবে এটা ঠিকই যে বেটার রেজাল্ট পাওয়া যায়, নিঃসন্দেহে তার লাইফের সেফটি অনেক ভালো, কিন্তু লাইফস্টাইলকে চেঞ্জ করতেই হবে। এই জায়গাটা ভুলে গেলে চলবে না। বর্তমান যুগে লাইফস্টাইল অত্যন্ত জঘন্য। লাইফস্টাইল বোথ তার ফিজিক্যাল লেভেলে, বোথ মেন্টাল লেভেলে। এই জায়গাটা ট্যাকেল না করতে পারলে আপনি পেশেন্টকে কিচ্ছু করতে পারবেন না। এইটুকুই বললাম, ধন্যবাদ। স্যার আরেকটু তো থেকেই গেল, সেটা হলো ওই যে প্রস্রাবে বল প্রয়োগ করা, প্রেসার ক্রিয়েট করা, এই বিষয়টা স্যার যদি একটু ক্লিয়ার করতেন। প্রেশার ড্রপিং ক্রিয়েট করা সিস্টেম। কখনো নর্মাল কি? যেমন ধরুন পায়খানা করতে গিয়ে যারা খুব কনস্টিপেশন, যারা তারা অনেকে প্রেশার ক্রিয়েট করতে থাকে, এইসব করতে গিয়েই তো ফিস্টুলা এগুলো আসতে শুরু করে। তো একবার ইনফেকশনটা কোনো হয়ে গেলে তারপর তো মজা লেগে যায়, একটা ইনজুরি হয়। তো এই যে বল প্রয়োগ করা হচ্ছে একটা পেশির উপরে, একটা গ্ল্যান্ডের উপরে, কন্টিনিউয়াস বল প্রয়োগ করা হচ্ছে। এই বল প্রয়োগ করার পর তার এফেক্টটা কি দাঁড়াবে বলা তো মুশকিল। এফেক্ট তো ভালো নিশ্চয়ই দাঁড়াবে না, অবশ্যই খারাপ দাঁড়াবে। এই জন্য স্বাভাবিক নিয়মে চলার চেষ্টা করতে হয়, বেশি প্রেশারাইজ করা যাবে না। এই যেমন ধরুন কাশি হচ্ছে আপনার, আপনি যদি মনে করে খুব জোর দিয়ে যদি কাশি করতে চান, আপনার কিন্তু রক্ত বেরিয়ে যেতে পারে। কাশি দেওয়ার সময় খুব সাবধানে করতে হয় যাতে বুকে পেটে না লাগে যতটা সম্ভব।
এক্সেসিভ কাশি হলে তো মহা মুশকিল, সেটা আলাদা কথা। এটা একটা চোট হয়, চোট। এই চোটটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। আচ্ছা, বোঝাতে পেরেছি? জি স্যার, সুন্দরভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ স্যার। আপনার ক্লাসগুলো স্যার আমি মিস করলেও ইউটিউব থেকে সংগ্রহ করে অবশ্যই করে নেই, শুনে নেই। কালকে ক্লাসটা কি স্যার যদি ইউটিউবে দেওয়া থাকে তাহলে সেটা তো আরো ভালো হয়, কালকে গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে শুনেছি স্যার। কালকের ক্লাসটা বোধহয় এখনো হোমিও দর্পণে দীপেন দিয়েছি কিনা আমি জানি না। তা মমিনুলের ইয়েতে আছে, মমিনুল হকের যে ইয়েটা আছে ওর ওই মমিনুল ক্লাসিক্যাল হোমিও হল বোধহয়, এই যে একটা ইয়ে আছে ইউটিউব চ্যানেল, হ্যাঁ ওইখানে কিন্তু এটা পেয়ে যাবে, অলরেডি ওটা পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ দর্পণ পেজে দিয়ে দিয়েছিলাম নেই, তাতে পেয়ে যাবেন আপনি, তাহলে তো পেয়ে যাবেন আপনি, আর তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কোনো? আজকের ক্লাসটা মিহিরের কেমন লাগলো? মিহির, আজকের ক্লাসটা কেমন হয়েছে বলো? ভাই দুঃখিত, আমি ওই রুগী ছিল, আমি মানে ঢুকতে পারিনি, মানে এই মাত্র ঢুকলাম, যখন ক্লাসটা শেষ হয়ে গেছে খুব খারাপ লাগছে, আর কি করবো। রেকর্ডিং পাবো তো? রেকর্ডিং পাওয়া যাবে। কি আর করা ধন্যবাদ যাবে, দাদা। তুমি যখন সময় আসো নাই তখন পার্সেলে করে না পাঠাতে না, হবে। আমি শোনো না, আমি একবার হ্যাঁ, parcel- 9:53 পার্সেলের ব্যবস্থা 53 আছে। নাগাদ ঢুকেছিলাম, দেখলাম একদম মানে কিছু হচ্ছে না, যাই হোক 52-53 হ্যাঁ, ঢুকেছিলাম, parcel ব্যবস্থা তারপরে আছে। আচ্ছা, আমি সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। হোম ডেলিভারির ব্যবস্থা আছে। হ্যাঁ, শুভরাত্রি। হ্যাঁ। হোম ডেলিভারির ব্যবস্থা